প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র ও চীন এখন বাণিজ্য যুদ্ধের মুখোমুখি। যুক্তরাষ্ট্র ২০২৪ সালে চীনে $১৪,৩০০ কোটি পণ্য রপ্তানি করেছে এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $২৯,৫০০ কোটি। এই ঘাটতি কমাতে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর পাল্টা শুল্ক নজিরবিহীনভাবে ১৪৫ উন্নীত করেছেন। এর জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫% শুল্ক আরোপ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি মার্কিনীদের কাছ থেকে নেওয়া ঋণ বা ঋণের অর্থ চলমান শুল্ক যুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে? এই নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যার উপর ভিত্তি করেই সাজানো হয়েছে আমাদের আজকের প্রতিবেদনটি। আল জাজিরা বলছে, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর অস্বাভাবিক হারে নতুন শুল্ক আরোপ করলেও পরে ৯০ দিনের জন্য তা স্থগিত করেছেন, কিন্তু চীনের ওপর আরোপিত শুল্ক বহাল রেখেছেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনার পারদ আরও বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে তারা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে। বর্তমান পরিস্থিতিতে চীনের জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে মার্কিন ঋণ। চীন মার্কিন ঋণ বা ট্রেজারির দ্বিতীয় বৃহত্তম ধারক, যার পরিমাণ $৭৬,০০০ কোটি। চীনের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ঋণ কিনতে পছন্দ করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার ঋণ নেওয়ার জন্য ট্রেজারি বন্ড বিক্রি করে। চীন এইসব বন্ড কেনে, মানে যুক্তরাষ্ট্রকে ঋণ দেয়, কারণ মার্কিন ডলারকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আদর্শ মুদ্রা হিসেবে ধরা হয়। সে কারণে ঋণ কেনার এই বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ। মার্কিন ট্রেজারি বিভাগের মতে, মার্কিন ঋণ কেনার ক্ষেত্রে চীন দ্বিতীয় অবস্থানে। প্রথম অবস্থানে রয়েছে জাপান, যার দখলে রয়েছে $১,০০,০০০ কোটি ঋণ। তাত্ত্বিকভাবে চীন নিজের কাছে সঞ্চিত মার্কিন ট্রেজারি বাজারে ছেড়ে দেওয়ার মাধ্যমে এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এর অর্থ, সঞ্চিত ট্রেজারি বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে পারে, আর নিজের কাছে থাকা বিশাল পরিমাণ ট্রেজারি বিক্রি করে ডলারের মূল্য ধসিয়ে দিতে পারে চীন। অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গ্রাউন্ড ওয়ার্ক কোলাবোরেটিভের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান অ্যালেক্স জ্যাকেস বলেন, যখন শুল্কের বাধাগুলো এতটাই কঠিন হয়ে পড়ে যে আমরা একে অপরের বাজারে ঢুকতেই পারি না, তখন প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যেমন মার্কিন ঋণ প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে ডলারের মান কমিয়ে দেওয়া। এর ফলাফল শুধু দেশীয় নয়, বৈশ্বিক পর্যায়েও অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ, করনীতি ও আইন বিভাগের অধ্যাপক জেমস মোহস আল জাজিরাকে বলেন, তিনি যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরও ঋণ কেনে তবে পরিস্থিতি বেশি খারাপ হতে পারে। যদি আরও ঋণ বিক্রি করতে হয় তবে সেটা আমাদের অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে দেবে, আর নিশ্চিতভাবেই এতে ডলারের মানও দুর্বল হবে। যদিও চীন এই ট্রেজারি বিক্রির পথে হাঁটবে কিনা তা স্পষ্ট নয়। ডলারের মূল্য হ্রাস এবং ইউয়ানকে শক্তিশালী করার মাধ্যমে এই পদক্ষেপ চীনকেও সমানভাবে আঘাত করবে। এতে চীনের রপ্তানি পণ্য আরও ব্যয়বহুল হয়ে পড়বে এবং বৈশ্বিক ও স্থানীয় উৎপাদনে প্রভাব পড়বে। চীন চায় না তার মুদ্রার মূল্য বাড়ুক, কারণ বিশ্ব বাণিজ্যের জন্য মার্কিন ডলারকে আদর্শ মুদ্রা হিসেবে ধরা হয়। এর অর্থ হল, তারা নিজের মুদ্রার বদলে অন্য দেশের মুদ্রা, বিশেষ করে ডলার থেকেই বেশি লাভ করতে পারে। তবে রাষ্ট্রীয় ও স্থানীয় ব্যাংক মিলিয়ে বিপুল অঙ্কের মার্কিন ঋণ নিজেদের হাতে রেখে চীন সক্রিয়ভাবেই ডলারের মানের উপর একটি বড় নিয়ন্ত্রণ ধরে রেখেছে। চীন যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাৎক্ষণিকভাবে আগ্রাসী কোয়ান্টিটেটিভ ইজিং বা QE এর মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে পারে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপের অধীনে আর্থিক সম্পদ, যেমন সরকারি বন্ড কিনে অর্থনীতিতে অর্থ সঞ্চালন করে, সুদ হার কমায় এবং অর্থনৈতিক গতি বাড়ায়, যেমনটি কোভিড-19 মহামারীর সময় করা হয়েছিল। তবে নিয়মিত শুল্ক পরিবর্তিত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেওয়া অনিশ্চিত। ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিয়েছে তারা শীঘ্রই সুদের হার কমাবে না। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, ফেড এই বছর সুদ হারে আর কোনো কাটছাট করবে না। জ্যাকেস বলেন, ফেডারেল রিজার্ভ কি করবে সেটা নির্ধারণ করাও কঠিন, কারণ মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানেন না আগামী দিন বা সপ্তাহে কি করবেন।
এমন অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রে ভোক্তারা তাদের খরচ কমাতে শুরু করেছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা মনোভাব সূচক অনুযায়ী এই মাসে ব্যক্তিগত আয় থেকে শুরু করে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে ভোক্তাদের আস্থা গত মাসের তুলনায় 11% কমেছে। এছাড়া অলাভজনক গবেষণা সংস্থা কনফারেন্স বোর্ড গত মাসের শেষের দিকেই জানিয়েছে মার্কিন ভোক্তাদের আস্থা 12 বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জ্যাকেজ আরও বলেন, যদি প্রতিটি সংবাদের শিরোনাম নেতিবাচক হয় এবং চীন বা অন্যান্য বাণিজ্য অংশীদারদের কাছ থেকে এই ধরনের পদক্ষেপের হুমকি আসে, তবে ভোক্তারা খরচ বন্ধ করে দেবে।